ড্রামা শুরুতে আমরা গল্পের ফিমেল লিডের মায়ের কিছু কথা শুনতে পাই, যেখানে সে বলছিল, আজ আমার মেয়ের 9তম জন্মদিন, তাই আমি চাই ও আজকে একটি উইশ করুক। এরপর আমাদেরকে এই গল্পের ছোট্ট ফিমেল লিডকে দেখানো হয়। ও ওর মায়ের দেওয়া গিফটটি সামনে রেখে মনে মনে একটি উইশ করে বলে যে, আমি চাই আমার একটি বন্ধু থাকুক, যে সব সময় আমার পাশে থাকবে আর যার সাথে আমি সব কথা শেয়ার করতে পারবো। এরপর ও গিফটটা ওপেন করে আর ও গিফটটা ওপেন করে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও গিফট হিসেবে একটি স্মার্টফোন পেয়েছিল। এরপর ও বারবার আনন্দের সাথে ওর স্মার্টফোনের দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই দেখতে দেখতে স্মার্টফোনটা একটি ছেলেতে রূপান্তরিত হয়ে যায়। এটা দেখে ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ওর মা এসে ওকে বলে, আজ থেকে এই স্মার্টফোনটি হচ্ছে তোমার নতুন ফ্রেন্ড। ও সব সময় তোমার সাথে থাকবে আর তোমার সব কথা মনোযোগ দিয়ে শুনবে। এই কথা বলে ওর মা ওখান থেকে চলে যায়। আর তোমরা কে কে এরকমের স্মার্টফোন চাও আমাকে কমেন্ট করে জানাও। এরপর স্মার্টফোনটি নিজের সব সিগন্যালগুলো চেক করে নিচ্ছিল। এরপর ওরা দুজন একে অপরের সাথে পরিচিত হয়। আর ওই ছোট্ট মেয়েটির নাম হলো শাওমি। এখানে স্মার্টফোনটি শাওমির একটি ছবি তুলে নেয়। তখন শাওমি ওর স্মার্টফোনটিকে একটি ভেঙচি দিয়ে ওখান থেকে চলে যায়। শাওমির এরকমের আচরণ দেখে স্মার্টফোন তো কিছুই বুঝতে পারে না। এরপর রাতে আমরা দেখি শাওমির কিছুতেই ঘুম আসছিল না, তাই ও ওর স্মার্টফোনকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? এর উত্তরে স্মার্টফোনটি বলে R9। তখন শাওমি বলে, তোমার এরকমের অদ্ভুত নাম কে রেখেছে? এর উত্তরে স্মার্টফোনটি বলে, আমি যেহেতু একটি ফোনের মডেল, তাই আমার নাম তো এই রকমেরই হবে। এরপর শাওমি ওকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে খাবার খাও? তুমি কোথা থেকে এসেছো? তুমি এখানে কি করছো? এই রকমের অনেক প্রশ্ন করে ওর স্মার্টফোনটিকে বিব্রত করতে থাকে। এই প্রশ্নগুলো শুনে ফোনটা অনেকটাই কনফিউজ হয়ে যায়। এরপর স্মার্টফোনটি শাওমিকে বলে, তুমি যেহেতু একটি ছোট মেয়ে, তাই তোমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত, আর তা না হলে তুমি তাড়াতাড়ি বড় হতে পারবে না। তখন শাওমি ওকে আবারও জিজ্ঞেস করে, তাহলে তুমি কিভাবে ঘুমাও? এর উত্তরে স্মার্টফোনটি বলে, আমার পাওয়ার অফ করে দিলেই তো আমি ঘুমিয়ে পড়ি। তখন শাওমি বলে, আমার মধ্যে তো এই রকমের কোনো ফাংশন নেই, তাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসবে না। যার ফলে স্মার্টফোনটি ভেড়া গণনা করার একটি সাউন্ড চালু করে দেয়। আর এই ভেড়া গণনা করতে করতে শাওমিও ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা শাওমি যখন ঘুম থেকে ওঠে, তখনও দেখতে পায় স্মার্টফোনটি এখনো ভেড়া গণনা করছে। তাই শাওমি স্মার্টফোনটিকে থামতে বলে আর ওকে জানায় যে, আমি তোমার একটি নতুন নাম রেখেছি আর নামটি হলো মিমে, তাই এখন থেকে আমি তোমাকে মেমে বলে ডাকবো। স্মার্টফোনটির এই নামটি অনেক পছন্দ হয়। এর পরের সিনে আমরা দেখি মেমে শাওমিকে নিয়ে স্কুলে যাচ্ছে আর ও শাওমিকে স্কুলে পৌঁছে দিয়ে ওর জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। এরপর শাওমির যখন স্কুল ছুটি হয়, তখন মেমে ওকে আইসক্রিম কিনে দেয়। এরপর মেমে একটি ছাতা নিয়ে ওর পেছনে পেছনে হাঁটতে থাকে। শাওমি যেতে যেতে একটি দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে, যেখানে ওর এক জোড়া জুতো অনেক পছন্দ হয়। আরও মনে মনে ভাবে, আমি বড় হয়ে এরকমের একটি জুতো কিনবো। এরপর মেমে ওর কাছে এলে শাওমি তখন ওকে বলে, আমি যখন বড় হব তখন ঠিক এরকমের জুতো পরবো, যাতে আমাকে আমার মায়ের মতো লম্বা দেখায়। আর শাওমির এরকম কথা শুনে মেমে ওই জুতোগুলোর একটি ছবি তুলে নেয়, যাতে এই বিষয়টা ওর সারা জীবন মনে থাকে। এরপর ওরা অনেক মজা করতে করতে বাসায় যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় মেমে হঠাৎ করেই একটি নোটিফিকেশন পায়, যেখান থেকে ও জানতে পারে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে চলেছে। তাই ও শাওমির কাছে গিয়ে ওর হাতে থাকা ছাতাটি ওপেন করে। এটা দেখে শাওমি অনেকটাই অবাক হয় আর মেমেকে বলে, তুমি এমনটা কেন করছো? এর উত্তরে মেমে কাউন্টিং শুরু করে। যখনই ওর কাউন্টিং শেষ হয়ে যায়, ঠিক তখনই সেখানে বৃষ্টি নামতে শুরু করে। আর এই বিষয়টা দেখে তো শাওমিও অনেকটা খুশি হয়ে যায়, কারণ বৃষ্টি কখন হবে ওর স্মার্টফোন এটাও বলে দিতে পারে। এরপর ওরা দুজন একসাথে বাসায় যেতে থাকে। এর পরের দিন শাওমি যখন বাসায় যাচ্ছিল, তখন ও দেখতে পায় ওর প্রিয় জুতোটি কেউ একজন কিনে নিয়ে গেছে। এটা দেখে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর শাওমির মন খারাপ দেখে মেমেরও মনটা খারাপ হয়ে যায়। এরপর দেখতে দেখতে 10 বছর কেটে যায়, যেখানে শাওমি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু মেমে আগের মতোই আছে। আর আজকেও ও শাওমিকে স্কুল থেকে নিতে এসেছে। স্কুল থেকে বের হয়ে শাওমি মেমেকে বলে, স্কুল খুব বোরিং, কিন্তু তুমি তো খুব ইন্টারেস্টিং। এরপর ওরা দুজন ঠিক আগের মতোই মজা করতে করতে বাসায় যেতে থাকে। এরপর বাসায় এসে শাওমি মেমের সাথে কিছু সুন্দর সুন্দর ছবি তোলে। তখন শাওমি লক্ষ্য করে যে ওর থেকে মেমের ছবিগুলো বেশি ভালো হয়েছে, তাই ওর কিছুটা মন খারাপ হয়ে যায়। এটা যখন মেমে লক্ষ্য করে, তখন ও শাওমির থেকে ফোনটি নিয়ে বলে, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। এরপর মেমে শাওমির দিকে তাকিয়ে অনেকগুলো ছবি তুলে দেয়, যে ছবিগুলো দেখার পর শাওমি অনেকটা খুশি হয়ে যায়, কারণ ওর ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই
ওর মনটা আবারও খারাপ হয়ে যায়। আর ও মেমেকে বলে, আমার এই ছবিগুলো সুন্দর হয়েছে তার কারণ হলো তোমার চোখে আমি দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু অন্য ফোন দিয়ে ছবি তুললে তো আমাকে এতটা সুন্দর দেখায় না। এরপর ওরা আবারও নিজেদের ছবি তুলতে শুরু করে। আর এখানে শাওমি লক্ষ্য করে যে মেমে মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে। মেমে তখন বলে, আমার মনে হয় চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি 5 মিনিটের জন্য নিজেকে চার্জ করে নিই, আর 5 মিনিট চার্জ হলে আমি স্মুথলি 2 ঘন্টা চলতে পারবো। তখন শাওমি বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে। এর উত্তরে মেমে বলে, তুমি যতদিন না পর্যন্ত আমাকে ফেলে দিচ্ছ ততদিন পর্যন্ত আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এ কথা শুনে শাওমি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ শাওমি মেমেকে কখনোই ফেলে দিবে না। এর পরের সিনে আমরা শাওমিকে দেখতে পাই, ও বসে বসে পড়াশোনা করছিল, কিন্তু ওর পড়াশোনায় মনোযোগ বসছিল না, কারণ কিছুদিন ধরে মেমে ওর সাথে নেই, কারণ মেমে কোম্পানিতে গিয়েছে আপডেট হওয়ার জন্য। তাই শাওমির দিনগুলো খুব বোরিং যাচ্ছিল, আর ওর মনটাও অনেক বেশি খারাপ ছিল, কারণ ও মেমেকে অনেক বেশি মিস করছিল। শাওমির মা তখন ওর এরকমের অবস্থা দেখে বলে, তুমি আরেকটা ফোন কেন কিনে নিচ্ছ না, আর তুমি কতদিন এই পুরাতন ফোনটা নিয়ে থাকবে, আর আশেপাশে তোমার বন্ধুদের দেখো, তারা সবাই এখন নতুন ফোন কিনে নিয়েছে। এর উত্তরে শাওমি বলে, এটা শুধু আমার ফোন না, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি মেমেকে কখনোই চেঞ্জ করব না। আর ও ওর মাকে বলে, মেমে তো কিছুদিনের মধ্যে আপলোড হয়ে আবারও আমার কাছে ফিরে আসবে। এদিকে আমরা মেমেকে কোম্পানিতে দেখতে পাই, ওর আপলোড প্রসেসিং চলছে। শাওমির মেমেকে ছাড়া একদমই ভালো লাগছিল না। এরপর ও মেমের রুমে এসে ওর ছবিগুলো দেখে বলে, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। আর এখানে আমরা শাওমিকে দেখে বুঝতে পারি যে ওর মেমের প্রতি অন্য একটা ফিলিংস কাজ করছে। অন্যদিকে মেমের আপডেট প্রসেসিং প্রায় শেষ হয়ে গেছে। কোম্পানি ওর মধ্যে সকল নতুন নতুন ফিচার্স ইনস্টল করে দিয়েছে এবং ওর পুরাতন মেমোরিগুলো রেখে দিয়েছে, তাই ওর মেমোরি থেকে কিছুই ডিলিট হয়নি। ও যখন কোম্পানি থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই ওর কাছে শাওমির একটি মেসেজ আসে, যেখানে শাওমি লিখেছিল, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর এই মেসেজ দেখে মেমে অনেক খুশি হয়ে যায়, তাই ও দৌড়াতে দৌড়াতে শাওমির বাড়ির কাছে চলে আসে, কিন্তু ওর বাড়ির ভেতর যাওয়ার সাহস হচ্ছিল না। আসলে মেমে শাওমির কাছে যেতে লজ্জা পাচ্ছিল। ঠিক তখনই শাওমি ওর বাড়ি থেকে বের হয়ে আসে, তখনও মেমেকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তাই ও তাড়াতাড়ি করে মেমের কাছে চলে আসে। নিজের সামনে শাওমিকে দেখে মেমের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, আর ওর হার্টবিট এত বেশি বেড়ে গিয়েছিল যে ওর ভেতর থেকে সব অ্যাপস গুলো বের হতে শুরু করে, আর মেমে ওই অ্যাপগুলোকে ধরার চেষ্টা করছিল। আর শাওমি ওর এরকমের অবস্থা দেখে হেসে দেয় আর দৌড়ে এসে মেমেকে জড়িয়ে ধরে, যার ফলে মেমে আবারও নার্ভাস হয়ে যায়। আর এখানে ও কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নেয়। এর পরের দিন আমরা ওদের দুজনকে কলেজে দেখতে পাই। মেমে অনেকদিন পর শাওমির সাথে কলেজে এসেছে। ঠিক তখনই ওদের সামনে একটি ছেলে চলে আসে, যার নাম ছিল জু। এখানে জুকে দেখে মেমের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তখন জু শাওমিকে বলে, আমি তোমাকে সকালে মেসেজ করেছিলাম, কিন্তু তুমি আমার মেসেজের কোনো রিপ্লাই দাওনি। এই কথা শুনে শাওমি কিছুটা কনফিউজ হয়ে যায়, কারণ ও তো কোনো মেসেজই পায়নি। এদিকে এই কথাটি শোনার পর মেমে এদিকে ওদিকে তাকাচ্ছিল, এর মানে হচ্ছে ও টেক্সটটা ডিলিট করে দিয়েছে। আর এই বিষয়টা শাওমিও বুঝতে পারে। এরপর শাওমি জুয়ের সাথে ক্লাসে যেতে থাকে, আর ওদেরকে এইভাবে যেতে দেখে মেমের একদমই ভালো লাগে না। তখন ক্লাসে যাওয়ার সময় শাওমি জুকে জিজ্ঞেস করে, ওই মেসেজে তুমি কি লিখেছিলে? এর উত্তরে জু বলে, কলেজে গানের কম্পিটিশনের জন্য আমি তোমার নাম সিলেক্ট করেছি, যেখানে তুমি আর আমি একসাথে পারফরমেন্স করব। এই কথা শুনে শাওমি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ওর গান গাইতে অনেক ভালো লাগে। আর এখানে ওদেরকে হেসে হেসে কথা বলতে দেখে মেমে অনেক বেশি জেলাস ফিল করছিল। এরপর মেমে বাইরে চলে আসে। এদিকে বাইরে এসেও মেমে শুধু শাওমির কথাই ভাবছিল। তখনও আশেপাশে অনেক কাপলদের দেখতে পায়, যারা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল, আর ওদের ফোনটাকে সাইডে ফেলে রেখেছিল, যা দেখে মেমের মনটাই ভেঙে যায়, কারণ যতই হোক ও তো একটা ফোন। আর এসব কথা ভাবতে ভাবতে ও অনেক বেশি হতাশ হয়ে যায়। ঠিক তখনই ওর কাছে জু চলে আসে, আর ওকে দেখে মেমের মন তো আরো বেশি খারাপ হয়ে যায়। এখানে জু মেমেকে বলে, আজকে শাওমি কলেজে পারফরমেন্সের জন্য প্র্যাকটিস করবে, তাই ওর বাসায় ফিরতে লেট হবে। আর ওকে বলে, আমার তোমার কাছ থেকে একটি সাহায্য লাগবে। এই কথা শুনে মেমে অনেক কনফিউজ হয়ে যায়, আর বলে, তোমার আবার আমার থেকে কি সাহায্য লাগবে? আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা মেমেকে স্যাড হয়ে বসে থাকতে দেখি, যেখানে ও জুয়ের কথাগুলোই ভাবছিল, কারণ জু ওকে বলেছিল যে ও শাওমিকে পছন্দ করে, আর গানের কম্পিটিশনের দিন শাওমির বার্থডেও ছিল, তাই জু সেই দিন শাওমিকে একটি গিফট দিয়ে প্রপোজ করবে। এজন্য ও মেমের সাহায্য চেয়েছিল।
আর এজন্যই মেমে এখন মন খারাপ করে এখানে বসে আছে, কারণ ও শাওমিকে পছন্দ করে। এরপর শাওমি ওর কাছে এসে ওকে একটি প্রশ্ন করে, কিন্তু মেমের মনটা এতটাই খারাপ ছিল যে ও শাওমির কথার কোনো উত্তরই দেয় না। আর মেমের মন খারাপ দেখে শাওমিরও মনটা খারাপ হয়ে যায়। এর পরের দিন সকালে শাওমি পারফরমেন্সের জন্য রেডি হচ্ছিল, তখন মেমে শাওমিকে একটি সিম্পল ড্রেস সিলেক্ট করে দেয় আর বলে, এটা পরলে তোমাকে অনেক কিউট লাগবে। এর উত্তরে শাওমি বলে, এটা তো অনেক সিম্পল ড্রেস, আর এই ড্রেসের সাথে আমার কোনো ম্যাচিং জুতোও নেই। তখন মেমে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য জুতোর ব্যবস্থা করে দিব। এই বলে মেমে শাওমি আজকে যেই গানটা গাবে সেই গানটা দেখতে যায়, কিন্তু শাওমি ওকে গানটা দেখতে দেয় না, যার জন্য মেমের মনটা আবারও খারাপ হয়ে যায়। তখন শাওমি মেমেকে বলে, এটা একটা সারপ্রাইজ, তাই আমি চাই আমি যখন এই গানটা গাবো তখনই তুমি এটা শোনো। আর এই কথা শুনে মেমের মনটা একটু ভালো হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি মেমে আর শাওমি রেডি হয়ে হলে পৌঁছে গেছিল। ঠিক তখনই সেখানে জু চলে আসে আর শাওমিকে একটি গিফট দেয়। আর শাওমি যখন গিফটটা খুলছিল তখন জু মেমের দিকে তাকিয়ে একটি স্মাইল করে, আর মেমেও জুয়ের দিকে তাকিয়ে একটি ফেক স্মাইল পাস করে। এরপর শাওমি গিফটটা খুলে এক জোড়া লাল জুতো দেখতে পায়, আরও বলে, আমার মনে হচ্ছে এই জুতোগুলো আমি আগেও কোথাও দেখেছি। এর মানে হলো শাওমির এই জুতোগুলোর কথা মনে নেই, কিন্তু মেমে এই জুতোগুলোর ব্যাপারে সবকিছুই মনে রেখেছিল। এর কিছুক্ষণ পরেই পারফরমেন্স শুরু হয়ে যায়, যেখানে শাওমি ওই জুতোগুলো পরেছিল। আর গান গাওয়ার সময় শাওমি মাঝে মাঝে মেমের দিকে তাকিয়ে স্মাইল করে। এটা দেখে মেমে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এরপর যখন শাওমি জুর দিকে তাকিয়ে স্মাইল করে তখন মেমের মনটাই ভেঙে যায় আর মনে মনে বলে, এটা তো সত্যি, আমি শাওমির কাছে সারা জীবন থাকতে পারবো না। আর তাছাড়া আমি ওর ভালো মতো খেয়ালও রাখতে পারবো না, কারণ যতই হোক আমি হলাম একটি ফোন। একথা ভেবে মেমে ওখান থেকে বের হয়ে যায়। এরপর শাওমি পারফরমেন্স করার সময় ওর জুতোগুলোর দিকে তাকায়, আর তখন ওর ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এদিকে মেমে বাইরে এসে শাওমির সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে, কিন্তু ও ডিসাইড করে নিয়েছিল যে ও শাওমিকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। এরপর শাওমি পারফরমেন্স শেষ করে সবাইকে ধন্যবাদ জানায়, কিন্তু ও কোথাও মেমেকে দেখতে পায় না। তাই ও তাড়াতাড়ি করে হল থেকে বের হয়ে চারিদিকে মেমেকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই জু ওর কাছে এসে ওকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু শাওমি ওকে থামিয়ে দিয়ে বলে, তুমি যে জুতোগুলো আমাকে দিয়েছো এটা কি তোমাকে মেমে দিয়েছে? এর উত্তরে জু বলে, হ্যাঁ। আরো শাওমিকে এটাও বলে যে মেমে আমাকে বলেছে এই জুতোগুলো তোমার অনেক প্রিয়। একথা শুনে শাওমি দৌড়ে মেমেকে খুঁজতে যায়। এদিকে মেমে একটি ছাতা নিয়ে পার্কের মধ্যে দাঁড়িয়েছিল। এদিকে শাওমি মেমেকে খুঁজতে খুঁজতে পার্কে চলে আসে আর মেমেকে জিজ্ঞেস করে, তুমি কি এই জুতোগুলো কিনেছো? এর উত্তরে মেমে বলে, হ্যাঁ, কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম যে তোমার 18তম জন্মদিনে আমি তোমাকে এই জুতোগুলো গিফট করব। এর উত্তরে শাওমি বলে, এটার তো কোনো দরকারই ছিল না, কারণ আমি আমার 9তম জন্মদিনে উইশ করেছিলাম যে আমি এমন একটি বন্ধু চাই যে সারা জীবন আমার পাশে থাকবে, আর আমি আমার সেই বন্ধুটিকে পেয়ে গিয়েছি, তাই আমার আর কোনো গিফটের দরকার নেই, আর আমি আমার সব জন্মদিনেই তোমাকে গিফট হিসেবে পেতে চাই। এই কথা শুনে মেমেতে অনেক বেশি খুশি হয়ে যায় আর শাওমিকে বলে, আমি সারা জীবন তোমার বার্থডের গিফট হয়ে থাকবো। এদিকে ওরা দুজন একে অপরকে দেখে হাসতে থাকে, আর ঠিক তখনই মেমে নিজের হাতে থাকা ছাতাটি ওপেন করে আর শাওমিকে কিস করে। আর এই কিউট মোমেন্টের সাথে এই ছোট্ট ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।